আড্ডা দিতে। তো ওনার সাথে আড্ডা দিতে দিতে আমরা আজকে অনেক কিছু জানবো বা অনেক কিছু শিখবো। তো আসুন দেখা যাক। স্বাগত জানাচ্ছি আমরা। নমস্কার। তো ম্যাম, আপনি যে এই যে মেডিকেল লাইনে যে এসেছেন বা মেডিকেল লাইনে যে আপনি যে পড়াশোনা করেছেন, এর অনুপ্রেরণা কীভাবে পেলেন আপনি? সুন্দর কোশ্চেন। মেডিকেল লাইন মানে ডাক্তার হওয়ার ইচ্ছে বাঙালি ছেলে মেয়েদের একটা বড় শতাংশেরই থাকে ডাক্তার হওয়ার ইচ্ছে। তারপরে স্কুল ব্যাকগ্রাউন্ড এবং মা বাবার অনুপ্রেরণা, এবং আমার জন্য মানে সত্যি যেটা আমি বলতে চাই, আমার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে আমার মা বাবার অনুপ্রেরণা। তাদের ইচ্ছে ছিল যে আমার মেয়ে ডাক্তার হোক, প্রতিষ্ঠিত হোক প্রফেশনাল হিসেবে, এবং ডাক্তার হলে ভালো হয়। সেইভাবেই আমার পড়াশোনার সাবজেক্টসগুলো চুজ করা, ক্লাস 12 তারপরে পরীক্ষা দেওয়া এবং জয়েন্ট এন্ট্রান্সের থ্রু হওয়া, সেইভাবেই আমার ডাক্তার হওয়া। ম্যাম বলছি, এমবিবিএস করার পরে আপনি যে ম্যাম রেডিওলজিস্ট নিয়ে যে পড়াশোনা করেছেন, কেন মানে এই লাইনটাই আপনি কেন চুজ করলেন? রেডিওলজিস্টটা কেন আপনি চুজ করলেন? মানে একজন লেডি প্রফেশনাল হিসেবে সব দিক থেকে দেখতে গেলে রেডিওলজিটা আমার জন্য মনে হয়েছে খুবই সুটেবল একটা লাইন, যেটাতে আমার সবগুলো জিনিসের উপরেই ঠিক কন্ট্রোলটা থাকবে। আমার পড়াশোনা, আমার ইন্টারেস্ট, আমার বাড়ি সব, এবং সব কিছুতে সময় দেওয়া, সেটার জন্য রেডিওলজি একটা খুব ভালো বিষয়। এবং সত্যি কথা বলতে গেলে পোস্ট গ্রাজুয়েশনে রেডিওলজি ইজ লাইক আ হট কেক। এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং স্পেশালাইজড সাবজেক্ট থ্রু আউট ইন্ডিয়া, ইফ নট থ্রু আউট ওয়ার্ল্ড। তো সেই জন্যই আমার রেডিওলজি নাম। এর অনেকগুলো কম্পোনেন্ট আছে, মানে যেমন ডায়াগনস্টিক আছে, থেরাপিউটিক আছে। ডায়াগনস্টিক রেডিওলজি এবং থেরাপিউটিক মানে ইন্টারভেনশন রেডিওলজি দুটো বিষয় একভাবে কাজ করা সম্ভব, যাতে কিনা মানুষের যে অসুখের ডায়াগনোসিস সেটা তো করা যায়, এবং কোনো কোনো অসুখের ট্রিটমেন্টও করা যায় থ্রু রেডিওলজির মাধ্যমে, যেটা কিনা মিনিমালি ইনভেসিভ মেথড। সেই জন্যই আমার রেডিওলজি নাম। আচ্ছা বলছি, এই যে কোভিড-19 যে সিচুয়েশন চলছে, আজকে আমরা 2 বছর ধরে যে এটাকে মুখোমুখি হয়েছি, তো রেডিওলজি কী রকম ভূমিকা আছে? রেডিওলজি কোভিড সিচুয়েশনে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে। মোস্টলি যখন কোভিড-19 ব্রেক হলো, দ্যাট ইজ মানে 2019-এর মিড এন্ড এবং 2020 প্রথম দিকে, তখন একজন সর্দি কাশি নিয়ে আসছে, সেটা যে সত্যি কোভিড কি কোভিড নয়। এক নম্বর হচ্ছে অ্যান্টিজেন টেস্ট ছিল, এবং সেটার সময় অনেক সময় কি আসছিল, নেগেটিভ আসছিল, ফলস পজিটিভ আসছিল, ডিলেড রেসপন্স আসছিল। সেক্ষেত্রে মানে মাল্টি স্পেশালিটি হসপিটালস যেখানে আমি কাজ করি, সেখানে ডায়াগনোসিসের জন্য সিটি স্ক্যান চেস্ট ছিল একটা বড় মাধ্যম কোভিড-19 ডায়াগনোসিসের জন্য। এবং অদ্ভুতভাবে সেই সময় দেখা গেছিল কোভিড-19-এ সিটি চেস্টে একটা পার্টিকুলার ফিচার্স ছিল, একটা পার্টিকুলার প্যাটার্ন অফ লাং ইনফিল্ট্রেশন ছিল, যেটাতে খুব সহজেই বলা যেত কোভিড। এবং সেই কোভিডের তারপরে স্কোরিং শুরু হলো, যে সেই কোভিড ইনফেকশনটা কতটা সিভিয়ার, মাইল্ড না মডারেট না সিভিয়ার, সেই সিটি স্কোরিংয়ের উপরে খুবই ডিপেন্ড করেছে সেই সময় ক্লিনিশিয়ানসরা, আমাদের পালমোনোলজিস্টরা, এবং সেইভাবে সেই সিটি চেস্টের রিপোর্টের ভিত্তিতে তারা ট্রিটমেন্ট করেছে। এবং তারপরে যখন ডিলেড কোভিড ইনফেকশনস, তখন তাদের লাংসের কি চেঞ্জেস হলো তার উপরে ডিপেন্ড করছে সিভিয়ারিটি, ফাইব্রোসিস হলো না, সেই জিনিসগুলো আমাদের সিটি থেকে বলা সম্ভব ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কোভিডে শুধু তো লাংস ইনফিল্ট্রেশনস নয়, যেমন ব্লাড ভেসেলসের থ্রম্বাসটা একটা বড় প্রবলেম। পালমোনারি ভেসেলস যেগুলো পালমোনারি আর্টারিজের মিড সেগমেন্ট পালমোনারি আর্টারিজের থ্রম্বাস হচ্ছিল, এবং যে সমস্ত আমাদের পেরিফেরাল ভেন্সে থ্রম্বাস হয়েছে, ইভেন সার্ভিক্যাল বা ব্রেনে থ্রম্বাস দেখা গেছে বাই কোভিড ইনফেস্টেশন। সেগুলো ডায়াগনোসিসের জন্য যে আমাদের ডপলার, সিটি স্ক্যান, যেগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করেছি কোভিডের এই কমপ্লিকেশনসগুলো,
সেটা একটা বড় ব্যাপার। এছাড়াও কোভিডে আল্ট্রাসাউন্ড, যারা কোভিড, সেই সময় কোভিড যখন অ্যাডমিশন হয়েছে তখন সাধারণ লোক তো আর সে কোভিড ওয়ার্ডে যেতে পারতো না, কাজে ডেডিকেটেড কিছু আল্ট্রাসাউন্ড মেশিন মানে মাধ্যমে কোভিড পেশেন্টের সিটি আল্ট্রাসাউন্ড চেস্ট করে তার লাংসের জল হলো কি না বা কতটা কি পালমোনারি লাইন্স কীরকম হলো সেগুলো দেখা সম্ভব হয়েছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, এক্সরের মাধ্যমে লাংসটা কতটা ডেটোরেট করছে সেই অনুযায়ী ট্রিটমেন্টের ব্যবস্থা করা, সেটা সবই সম্ভব হয়েছে। সো রেডিওলজি খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে কোভিডের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। আপনি মূলত কিসের উপরে ম্যাডাম রেডিওলজি স্পেশালাইজেশন করেছেন? রেডিওলজিতে আমার স্পেশালাইজেশন হচ্ছে রেডিওলজি। মানে আমার ভালোবাসার এরিয়া যেটা রেডিওলজিতে সেটা হচ্ছে ওমেন্স ইমেজিং, মোস্টলি ওমেন্স ইমেজিং দ্যাট ইনক্লুডস পেলভিক ইমেজিং, ব্রেস্ট ইমেজিং এবং অঙ্ক ইমেজিং। তার মধ্যে ব্রেস্ট ইমেজিং অফকোর্স আমার খুবই ভালোবাসার একটা এরিয়া, যেটাতে কারণ কি ব্রেস্ট ক্যান্সার এখন সমস্ত ক্যান্সারকে সারপাস করে চলে গেছে 1 নম্বরে, এবং যেটা আরবান সোসাইটি তাতে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা খুবই বেশি। সেই ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য রেডিওলজি প্লেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তার জন্য ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি টেস্ট যেটাতে আমরা ডায়াগনোসিস করতে পারছি, সেইটাতে আমি কাজ করছি। আমার কাজের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং অফকোর্স আসে, বিভিন্ন সোশ্যাল গ্রুপের সাথে মিলে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করার একটা চেষ্টা এবং সেটার সাধারণ সমাজের মধ্যে ভিতরে গিয়ে কাজ করা টু ডায়াগনোস ব্রেস্ট ক্যান্সার, সেটা আমার খুব পছন্দের একটা জায়গা। পরিবারকে মানে কিভাবে সামলে এতটা করেন কাজ? পরিবার কি সামনে মানে আমাদের যারা মানে উই ওমেন সোসাইটি, আমাদের মেয়েরা আমরা সবসময় মাল্টিটাস্কিং করতে অভ্যস্ত সেই ছোটবেলা থেকে। এটা আমাদের একটা, আপনি বলতে পারেন যে আমরা উই আর ব্লেসড বাই দিস, গড হ্যাজ গিভেন আস পাওয়ার টু দিস, যাতে কিনা উই ক্যান ডু মাল্টিটাস্কিং ভেরি ইজিলি। আমাদের প্রফেশনের জন্য আমাদের সংসার দেখা ডিস্টার্ব হয় না, আমাদের বাচ্চাদের পড়ানো, তাদের হায়ার এডুকেশনস সেগুলোকে প্ল্যান করা কোনো অসুবিধা হয় না, বা রাত্রিবেলায় কাজ করে এসে ইভেন রুটি তৈরি করা বা খাবার, বাচ্চারা বা আমাদের ফ্যামিলি যেরকম খাবার পছন্দ করে সেই খাবার তো একটা পদ চটপট রান্না করে গরম গরম ডিনার সার্ভ করতে আমার তো কখনোই অসুবিধা হয়নি। অবসর সময় কাটান কি করে? যদিও আপনি প্রচন্ড ব্যস্ত, তার মধ্যে অবসর পাওয়া যায়। অবসর সময় অফকোর্স আমার টিভি দেখতে ভালো লাগে, সিরিয়াল দেখি বা বিভিন্ন রকমের সিনেমা দেখতে ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে হচ্ছে সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত হতে। রোটারি, আমি একজন রোটারির সদস্য এবং যে সময় পাই আমরা রোটারির যে সমস্ত কাজ আছে যেটাতে সাধারণ মানুষের মধ্যে সোশ্যাল জবগুলোকে ছড়িয়ে দেওয়া যায়, সেটা আমার মাথায় থাকে এবং যতটা সময় পাই আমি রোটারির কাজের সাথে নিজেকে যুক্ত করতে পছন্দ করি। আর কুকিং হচ্ছে আমার খুব প্রিয় একটা হবি, মানে শুধু ইন্ডিয়ানাইজড নয়, ইন্ডিয়ান বা চাইনিজ বা ইংলিশ, এই 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 ধরনের কুকিং আমার পছন্দের। লো ক্যালোরি ডায়েট রান্না করা আমার খুব ভালো লাগে এবং বিভিন্ন রকমের ফুড নিয়ে এক্সপেরিমেন্ট করাটা আমার খুব পছন্দের। এটার জন্য আমার বেশ অনেকটা সময় চলে যায়। আমার হবি কি? এক নম্বর হচ্ছে কুকিং, সেকেন্ড হচ্ছে ট্রাভেলিং। ওয়েস্ট বেঙ্গলের তো ইন্টেরিয়ার যে রয়েছে ওখানে তো এখনো সেরকমভাবে মেডিকেল সার্ভিস এখনো ঠিক মতন পৌঁছয়নি, ঠিক আছে? অনেক সময় অনেক অসুবিধা হয় তাদের, সেখানে পর্যাপ্ত পরিমাণ মেডিসিন বা হসপিটাল তারা পায় না। তো আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের ইন্টেরিয়ার নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? অ্যাকচুয়ালি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ কামিং ইন আ বিগ ওয়ে। এই যে এআই উইথ ডিজিটাল রেডিওলজি, এই দুটো বিষয় আমাদের পেরিফেরিকে খুব ভালো করে কভার করতে পারবে। এবং যেমন ধরুন ম্যামোগ্রাফি, ম্যামোগ্রাফি একটা পেরিফেরিতে হলো, একটা ম্যামোগ্রাফি মেশিন থাকলো, পেরিফেরিতে ম্যামোগ্রাফিটা করা সম্ভব হলো। ম্যামোগ্রাফিটা তো ওখানে কেউ রিড করতে পারছে না, কারণ কি ওখানে স্পেশালিস্ট ডক্টর নেই, ম্যামোগ্রাফিটা রিড করতে পারবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই।
সেই ইমেজটাকে কম্প্রেস করে সেটা কিন্তু শহরে পাঠিয়ে দেওয়া যাবে এবং শহরের ডক্টরসরা সেই ইমেজটা করতে পারবে। ইকুয়ালি আল্ট্রাসাউন্ডে একটা খুব বেশি কাজ হচ্ছে যেটাতে মানে যেখানে বিভিন্ন হ্যান্ড মুভমেন্টের মাধ্যমে সিস্টার বা আনট্রেন্ড সোশ্যাল ওয়ার্কার্স তারাই সোনোগ্রাফিটা করলো, সেই ইমেজটাকেও আবার পাঠিয়ে দেওয়া গেল এবং সেই ইমেজটা শহরে রিড করা হলো। এই বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে। তাতে সারা ইন্ডিয়ার সমস্ত প্রত্যন্ত অঞ্চলই কভার করা যাবে ডায়াগনোসিসের সাথে। ডায়াগনোসিস মিনস আল্ট্রাসাউন্ড, ম্যামোগ্রাফি, স্মল সিটি, এগুলোতে কোনো প্রবলেম হবে না। ডেঙ্গু অ্যাকচুয়ালি মশাবাহিত একটা অসুখ এবং সেই মশাগুলো যে জন্মায় সেগুলো প্রধানত এই শহুরে, ডেঙ্গু হচ্ছিল একটা শহুরে অসুখ। এখানে যে ছোট পাত্র, তারপরে নারকোলের খোলা, এই সমস্ত জায়গায় যে জল জমে থাকে, যেগুলো পচা জল, সেগুলো থেকে এই ডেঙ্গু মশার উৎপত্তি। এবং তারা এই সমস্ত মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে ওরা ঢুকে যায় এবং ঢুকে ওরা বেরোয় না, এবং সেই মশাগুলোর কামড়ই প্রধানত ডেঙ্গুর প্রকোপ তৈরি করে। এবং তারপরে তো ডেঙ্গুর ক্লিনিক্যাল যে ফিচার্সগুলো সেগুলো আমরা জানি, যে প্রচণ্ড হাই রাইজ অফ টেম্পারেচার, দারুণ দুর্বলতা, স্প্লেনোমেগালি, রক্তাল্পতা এবং সেগুলো, এবং খুব বেশি কমপ্লিকেশনস মানে মাথাতে ক্লটও হয়ে যেতে পারে। এবং সেই জন্যই মানে যেটা ডেঙ্গু কন্ট্রোল মানে হচ্ছিল মশাকে কন্ট্রোল করা। মশার কন্ট্রোলের জন্য শুধুমাত্র যে মিউনিসিপ্যালিটিরই রেসপন্সিবিলিটি তা তো নয়, আমাদের সাধারণ মানুষেরও খুবই রেসপন্সিবিলিটি এই সমস্ত খোলা পাত্রগুলো এখানে ওখানে ঘরের মধ্যে, ঘরের আশেপাশে, আমাদের কমপ্লেক্সের চারপাশে একদম না রাখা। যেখানে জল জমছে সেরকম ব্যবস্থা একদম যাতে না হয় সেটার দিকে নজর রাখা। থ্যাংক ইউ।